নমস্কার, আমি ডক্টর কৌশিক ভট্টাচার্য। আমি হচ্ছি অ্যাসোসিয়েট প্রফেসর মাতা গুজরি মেডিকেল কলেজ কিশনগঞ্জে। আর আমার নিজস্ব প্রাইভেট প্র্যাকটিস রয়েছে সিএসটি ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল সার্জারি ক্লিনিকে শিলিগুড়িতে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো বা যেটা আমরা চাইবো আপনারা শুনবেন, সেটা হচ্ছে যে গল ব্লাডার স্টোন বা গল ব্লাডার ডিজিজ, তার মানে পিত্তথলির মধ্যে যে প্রবলেমগুলো হয় সাধারণত পেশেন্টদের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ যেটা হচ্ছে, আমরা যেটা বুঝতে পারি, গলব্লাডার স্টোন এখন যদি আপনি দেখবেন প্রত্যেক বাড়ি বাড়িতে বা ঘরে ঘরে একজনের রুগী থাকবে যে গলব্লাডার স্টোনের আক্রান্ত বা পিত্তথলির মধ্যে পাথর রয়েছে বা পিত্ত নালীর মধ্যে পাথর হয়ে গেছে বা জন্ডিস হয়ে গেছে। এটা একটা খুব কমন জিনিস হয়ে দাঁড়িয়েছে। তার মেন রিজন হচ্ছে যে আমরা বুঝতে পারি যে অনেক সময় খাওয়া দাওয়ার মধ্যে বা জলের মধ্যে বা এই যে ফাস্ট ফুড বা যে কোনো মানে এক্স্যাক্ট কারণ আমরা জানি না যে কেন কারোর হয় গলব্লাডার স্টোন আর কারোর হয় না। কিন্তু যেটা আমরা বুঝতে পারছি যে ডেফিনেটলি একটা ওই গ্যাঞ্জেটিক প্লেন যেটা বলে, সেখানে আমরা দেখি যে স্টোনের ইনসিডেন্স বেশি। আমরা অতখানি স্টোন হয়তো সাউথ ইন্ডিয়ানে দেখি না, সাউথ তলার দিকে, বাট নর্থ ইন্ডিয়াতে আমরা দেখি যে খুবই কমন। আর স্টোন মানে হয়ে 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 আমরা এটাও দেখেছি অনেকজন এগুলোতে টার্ন হয়ে খারাপের দিকেও চলে গেছে। তো আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে কোনো একভাবে আমাদের ডায়েট বা জল বা আমাদের লাইফস্টাইল ডেফিনেটলি এফেক্ট করে। নানা রকম স্টাডি হয়েছে। কেউ আগে আমরা বলতাম যে ফ্যাট ফিমেল ফার্টাইল 40 মানে মেয়েদের বেশি হয়, 40, কিন্তু এখন আর ওগুলো নেই। আমরা এখন ইভেন ছোটো ছোটো বাচ্চাদের গলব্লাডার স্টোন দেখি, 8-9 বছর বাচ্চাদেরও দেখি গলব্লাডার স্টোন নিয়ে আসতে। মানে আমার অদ্ভুত লাগে যে কী করে এত ছোটো ছোটো বাচ্চাদের এত বড় বড় স্টোন হতে পারে। তো রিজন আমরা জানি না যে কেন এরকম কিছু কিছু লোকদের হয় আর এত মানে এপিডেমিক হচ্ছে, কিন্তু ডেফিনেটলি ডায়েটের একটা রিলেশন আছে। আমার মনে হয় যে এটা আমাদের জানতে হবে যে কেন এই স্টোনটা এত কমন আমাদের দেশে। গলব্লাডার স্টোনের প্রথম যেটা আমরা দেখি সেটা হচ্ছে সপ্তাহে আগে একটা ব্যথা শুরু হয়। ব্যথা না হলে আমার মনে হয় না আমাদের দেশে অর্ধেক লোকদের গলব্লাডার স্টোন ধরা পড়তো। মানে হয়তো স্টোন হয়ে পড়ে আছে, ওটা খারাপের দিকেও এগিয়ে গেছে, কিন্তু লোকদের বুঝতে পারে না বা ডাক্তারের কাছে যেতেও চায় না যতক্ষণ না ব্যথাটা হোক। তো ফার্স্ট সিমটম ইজ পেন, একটা সিভিয়ার পেন দেখি আমরা, পেটের মধ্যে আসে, তখনই ওরা ইমিডিয়েটলি আমাদের কাছে আসে। তখন আমরা যখন আল্ট্রাসাউন্ড করি তখন দেখা যায় যে মাল্টিপল স্টোন, অনেক বড় বড় স্টোন, বা একটা স্টোন বেরিয়ে হয়তো পিত্ত নালীর মধ্যে ঢুকে গেছে, জন্ডিস হয়ে গেছে বা প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে গেছে, নানা রকম কমপ্লিকেশন। তার মানে হচ্ছে যতক্ষণ না কমপ্লিকেশন হচ্ছে ততক্ষণ হয়তো আমাদের দেশের বা আমাদের জায়গার লোকদের এটা মানে ধরা যায় না বা ধরতে চায়ও না। যেরকম আমাদের দেশে তো আর ওরকম একটা মাস স্ক্রিনিং বলে কিছু হয় না। মানে যখনই ব্যথা হয় তখনই ডাক্তারের কাছে গেল, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বললো যে পাথর হয়েছে। তো এটা একরকম আমরা দেখি। আরেকটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা দেখি যে প্রচুর পেশেন্টরা মাস্টার চেক আপ করতে সাউথে যায়। এটা আমরা দেখেছি। মানে যখন এই সাউথে যায় তখন ওরা করে কি, প্রত্যেকটা মাথার থেকে পা পর্যন্ত সব পরীক্ষাগুলো লিখে ফেলে, আল্ট্রাসাউন্ড হ্যান ত্যান। তখন ওরা ফট করে ধরে পড়ে যে আল্ট্রাসাউন্ডের পাথর রয়েছে। তখন ওরা আমাদের কাছে এসে বলে, ডাক্তারবাবু আমরা তো মাস্টার চেক আপ করতে গেছিলাম চেন্নাই, আর হঠাৎ করে আমাদের গলব্লাডার স্টোন ধরা পড়েছে। তো এইটা একটা আমরা দেখি যে যখনই ওরা ওই একটা মাস্টার চেক আপ করে তখন আল্ট্রাসাউন্ডে একটা গলব্লাডার স্টোন ধরা পড়ে। আদারওয়াইজ ইন জেনারেল ব্যথা না হলে বা কোনো রকম কমপ্লিকেশন না হলে পেশেন্টরা ডাক্তারের কাছে যেতে চায় না, বা ওদের মনে হয় যে গিয়ে কী লাভ, আমি তো ভালোই আছি। আর যেটা আমরা দেখি সেটা হচ্ছে অনেক পেশেন্টরা যেটা আমরা শুনি যে গ্যাস হয়ে যায়, খেলে একটা অম্বল হয়, বা একটা ব্লোটিং সেন্সেশন হয়, পেটটা ফুলে যাচ্ছে কিছু খাওয়া পরে, বা তেল মশলা সহ্য হচ্ছে না, এই একটা গ্যাসের বড়ি গিয়ে খেয়ে ফেললাম। এই সিমটমসগুলো কিন্তু ইউজুয়ালি আমরা ভাবি যে গ্যাসের জন্য হচ্ছে বা কোনো অ্যাসিডিটির জন্য হচ্ছে বা অম্বলের জন্য হচ্ছে, কিন্তু না। এটা আমরা দেখি যে অনেক মানে 30-40% কেস গলব্লাডার স্টোন রেসপন্সিবল, যেটা আমরা ধরতে পারি না, কারণ কি আমরা আল্ট্রাসাউন্ড করি না। আমরা এই টুকটাক একটা গ্যাসের বড়ি নিয়ে ঠিক হয়ে যায়, একদিনের জন্য ঠিক হয়ে গেল, এটা ভুলে গেলাম, পরে আবার যখন হবে দেখা যাবে। যার যদি গলব্লাডার স্টোন হয়ে যায়, মানে হয়তো আল্ট্রাসাউন্ডে দেখা বলে যে গলব্লাডার স্টোন আছে। এবার আমরা যেটা বলি সেটা হচ্ছে যদি
মানে তার যদি এমার্জেন্সি ডেফিনেটলি অপারেশন আমরা বলি, যেটা আমরা বলি ইউজুয়ালি দ্য বেস্ট অপারেশন হচ্ছে যে ল্যাপ্রোস্কোপিক বা ফুটো করে যেটা আমরা বা যেটা হয় ল্যাপ্রোস্কোপি ওয়ে, কাটাকাটি না করে পেনলেস ব্যাপার, ডে কেয়ার সার্জারি হয়ে যায়, মানে একদিনই পেশেন্ট বাড়ি চলে যেতে পারে, তো সেটা হচ্ছে বেস্ট। এবার কিন্তু কখন আমরা বলি পেশেন্টকে করতে, প্রথম হচ্ছে যদি পেশেন্ট কোনো সিমটমস না থাকে, মানে এসিমটোম্যাটিক যেটা আমরা বলি, আমরা বলি ঠিক আছে যখন সুযোগ সুবিধা হবে তখন করেই নেবেন। মানে অনেকজনের আবার যেরকম পরীক্ষা আছে স্যার পরে মাসে, বা পুজো আছে কয়েকদিন পুজোতে ঘুরতে যাবো, তো সেই আমরা বলি যে ঠিক আছে যখনই তোমরা সুযোগ সুবিধা পাবে তখন অপারেশন করিয়ে নিও। কিন্তু যেটা প্রবলেম যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে যখনই এরকম আমরা বলি যে 2 মাস পরে করিয়ে নিও, ঠিক আছে ডাক্তারবাবু আমি আমার একটা ফরেন ট্রিপ আছে, ফরেন ট্রিপে এসে করাবো, কিন্তু আমরা যেটা বুঝতে অনেক সময় দেখি সেটা হচ্ছে যে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে পেশেন্টটা ভুলে গেল, আর হয়তো আসলো না, কারণ সে পেশেন্ট ভালো আছে। আর একটা হচ্ছে যে যখন কমপ্লিকেশন হয়ে গেল, হঠাৎ করে পেশেন্ট পাথরটা বেরিয়ে গিয়ে জন্ডিস হয়ে গেল বা একটা সিভিয়ার প্যাঙ্কেটাইটিস হয়ে গেল, তখন আমাদের কাছে এসে বলে ডাক্তারবাবু আপনি আগে বলেননি কেন, তাহলে তো আমরা অপারেশন করে নিতাম, তখনই আপনি বললেন যে 2 মাস থাকতে পারবেন, 3 মাস থাকতে পারবেন, তাই জন্য আপনি করেননি। তো তখন আবার সেটা আমাদের উপরে চলে আসে, যার জন্য আমি সবসময় বলি যে গলব্লাডার স্টোন থাকলে অপারেশন লাগবে, এটা আমরা ক্লিয়ার কাট বলি। এবার কখন করাবেন কবে করাবেন সেটা আপনার ব্যাপার, সেটাতে আমি কোনো কথা বলবো না, কিন্তু মাথায় রাখবেন যে অপারেশন লাগবে, এই বোধহয় কথা বলেই আমরা সেখানে আমরা জোর দিয়ে বলতে পারি না যে এখনই করবেন আজকেই করুন, ওরকম বলা যাবে না, আর অপারেশন লাগবে এইটুকুনি বলি আমরা পেশেন্টকে। এটা একটা মানে বিয়ের ওরকম গলব্লাডার স্টোন একবার হলে আমি বলি যে ওরকম ওষুধ টষুধ বলে খুব একটা কিছু নেই। প্রথম কথা হচ্ছে এটার সঙ্গে লোকরা যেটা কনফিউজ করে সেটা হচ্ছে যে অন্য জায়গার স্টোন, যেরকম আমাদের পেচ্ছাবের নালীর মধ্যে স্টোন, ইউরেট্রিক স্টোন, ওগুলো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি যে ওটা এক্সপেল করে দিতে, আমরা ওটা ধাক্কা দিয়ে পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করে দিতে, সেটা অপারেশন আমরা করতে বলি না। ছোটো স্টোনকে আমরা বলি যে ওগুলো জল খাওয়া বেশি করে কিছু ওষুধ টষুধ দিয়ে ওটা ধাক্কা মেরে পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করে দেবে, ওটা অপারেশন লাগবে না। লোকদের মনে হয় যে এই সেম প্রসেস আমরা হয়তো গলব্লাডারও করতে পারি, কিন্তু ওরকম নেই, ওরকম জিনিস নেই। একবার গলব্লাডার স্টোন হলে ডেফিনেটলি আমরা ওটা অপারেশনের কথাই বলি, ওই ওষুধ টষুধ দিয়ে খুব একটা লাভ হয় না, বা ওটাতে প্রবলেম যেটা যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে কমপ্লিকেশন দিকে এগোতে পারে, যেটা আমরা সিম্পল একটা ল্যাপ্রোস্কোপি মানে পেট ফুটো করে করতে পারি, যখনই ওটা পিত্তনালীর মধ্যে ঢুকে গেল বা জন্ডিস হয়ে গেল তখন পেশেন্টের ভোগান্তি, ওর দুটো অপারেশন লাগবে, একটা হচ্ছে ইআরসি মুখের মধ্যে পাইপ দিয়ে ওই পিত্তনালীর পাথরটা বের করতে হবে, প্লাস গলব্লাডার স্টোনটা আবার সেই মাইক্রোসার্জারি ল্যাপ্রোস্কোপি করবে। তার মানে একটা অপারেশন যেটা একবারই হইতে পারতো সেই পেশেন্টের দুবার অজ্ঞান, দুবার প্রসিজার, দুবার ইয়ে, তো কেন আমরা ওই জায়গায় যাব? সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করি যে যখনই গলব্লাডার স্টোন হলো, পেশেন্ট যদি ফিট থাকে, পেশেন্টের কোনো অসুবিধা নেই, আমরা বলি অপারেশন করিয়ে দিতে। এটা খুব ভালো প্রশ্ন তুমি আমাকে করলে। এটা আমরা সবসময় শুনি যে ডাক্তার সাহেব আপ পাথর নিকাল দিজিয়ে গলব্লাডারটা রাখ দিজিয়ে, এটা ওটা ওরকম হয় না। মানে যেটা আমরা করি সেটা হচ্ছে গলব্লাডারের সঙ্গে পাথরটাকে বের করতে হয়, এটা আমি মানে পরিষ্কার করে বলছি, নাহলে ওটা সার্জারি না। এটার একটাই রিজন, কারণ কি ওই পাথরটার জন্য যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে গলব্লাডারটা আস্তে আস্তে নষ্টর দিকে চলে গেছে বা ফাংশনলেস হয়ে গেছে, মানে কোনো ফাংশন নেই তার। এবার যে জিনিসের ফাংশন নেই সেটা বডিতে রেখে দেওয়ার কোনো মানে হয় না, সেখানে আমরা। আর দ্বিতীয় কথা যদি আমরা রেখেও দিই, বাই চান্স আমরা মনে করি যে না আমরা রেখে দেবো, পাথরটা বের করলাম, খালি পিত্ত থলিটা রেখে দিলাম, সেটা প্রথমে কাজ করছে না। সেকেন্ড হচ্ছে যে দ্বিতীয় হচ্ছে আবার স্টোন হতে পারে, আবার স্টোন হলে আবার অপারেশন, আবার এই ভোগান্তি, সেই জন্য আমরা ওটাকে মানে কমপ্লিটলি ইরাডিকেট করে দিই, আমরা ওই গলব্লাডারটাকে স্টোনের সঙ্গে টোটালি বের করে দিই, বের করে আমরা ওটাকে বের করে দিই, যাতে ভবিষ্যতে আর যেন গলব্লাডারের মধ্যে স্টোন না হয়, কারণ গলব্লাডার স্টোন হলেই ওটা ফার্দার সিবিডি বা মানে পিত্তনালীর মধ্যে ঢোকার চান্স থাকে। তো এবার যদি গলব্লাডার স্টোন মানে ফ্যাক্টরিটাই বন্ধ হয়ে গেল, তাহলে আর স্টোন ফর্মেশন আর হবে না। সেই জন্য এটার বেস্ট উপায় হচ্ছে যে গলব্লাডারের সঙ্গে পাথরটাকে বের করে দিতে, যাতে পুরো ব্যাপারটাই সলভ হয়ে গেল আর পেশেন্টের যেন আর কোনো ভোগান্তি না হয়। না হয়, আমি বলবো না হয় না। যদি কোনো ডাক্তার বলে যে সার্জন বলে হয় না, ওটা বাজে। ডেফিনেটলি ইনিশিয়ালি বডি টেক্স ইস টাইম, মানে একটু অ্যাডজাস্ট করতে বডির একটু ইয়ে লাগে। কোনো কোনো সময় আমরা দেখি যে পেশেন্টের মাঝে মাঝে সময় একটু অম্বল হচ্ছে বা একটু ডায়রিয়া হচ্ছে, মানে ইনডাইজেশন হচ্ছে, বা কোনো পার্টিতে গেলে রিচ ফুড খেতে পারছেন না, খাওয়ার যার গলব্লাডার নেই সঙ্গে সঙ্গে তার একটা বাওয়াল মুভমেন্টস হয়ে যাচ্ছে,
ডেফিনেটলি একটা আসতে মানে প্রবলেম হয় ইনিশিয়ালি, কিন্তু আস্তে আস্তে বডি সেটেল করে যায়, বডি অ্যাডজাস্ট করতে থাকে। যার জন্য আমরা যখনই যার গলব্লাডার অপারেশন হয় তাকে আমরা বলি যে অ্যাভয়েড স্পাইসি ফুড, মানে খুব একটা বাইরের খাওয়া খাবেন না, কোনো পার্টি ফার্টি বা হোটেলে খাওয়া খাবেন না, কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে ইমিডিয়েটলি খাবেন না। যেটা খাবেন বাড়ির খাওয়ার চেষ্টা করবেন, গরম খাবার, ফ্রেশ ফুড, খুব একটা স্পাইসেস না, যতক্ষণ না বডি অ্যাডজাস্ট হচ্ছে আস্তে আস্তে। ইন জেনারেল মানে নট অনলি, যদি ভবিষ্যতে আমরা বলি ইন জেনারেল যাতে পেশেন্ট নর্মাল খাওয়া খাক, খুব একটা আগেকার মানে আগের মতো যেরকম ওই পার্টিতে ফুড বা ফাস্ট ফুড ওগুলো যেন অ্যাভয়েড করুক। নর্মাল খাবার যেটা সাধারণ খায়, পরিষ্কার সিম্পল ফুড। কারণ কি বডিতে এখন ডেফিনেটলি গলব্লাডার নেই, তো একটা ইয়ে থাকবেই যে আমাদের একটা ডাইজেশনের একটা রোল প্রবলেম তো মাঝে মাঝে হতেই পারে। তো যার জন্য আমরা ওটাকে অ্যাভয়েড করতে পারবো। আমরা প্রথমেই বলি যে অ্যাভয়েড এনি টাইপ অফ আউটসাইড রিচ ফ্যাটি ফুড। যাদের হয়েছে তাদেরকে আমি বলবো যে বি ইন রেগুলার টাচ উইথ ইউর সার্জন, মানে একজন ভালো সার্জনের সঙ্গে রেগুলার টাচে থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অপারেশন করিয়ে নেবেন। আমার মনে হয় না যে আমি দেখি অনেক পেশেন্টরা তারা এদিক ওদিক করে থাকে, মানে তারা কিছুদিন হয়তো হোমিওপ্যাথিক ওষুধ খেলো, তারপরে চলে গেল একটু কবিরাজি ওষুধ খেতে, তারপরে কোথাও গিয়ে আমি অনেকজনকে শুনেছি যে পেটে চিমটি দিয়ে নাকি গলব্লাডার স্টোন বের করে দেয়, কিছু সাধু ফাধু আছে। তো এরকম নানা রকম আমরা শুনি যে মানে ইয়েতে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া ওরকম ওইগুলোতে যাবেন না। আপনি টাইম নেন, কিন্তু মাথায় রাখবেন যে অপারেশন লাগবে। আর যখনই আপনার কোনো কমিটমেন্ট নেই, মানে হয়তো এক্সাম নেই বা কিছু নেই, আপনি গিয়ে ডাক্তারের কাছে মিট করে একটা ভালো আল্ট্রাসাউন্ড করে একটা অপারেশন করিয়ে নেবেন। আমি বলবো যে ডিলে না করতে, এমার্জেন্সি না হলেও ঠিক আছে, ডিলে না করতে। আর যার প্রবলেম হচ্ছে, মানে যার হয়তো অলরেডি একবার অ্যাটাক হয়ে গেছে, মানে ভাবুন একবার পেট ব্যথা হয়ে গেছে, সেটাকে আমরা সেল করে, তাকে আমি বলবো যে যত তাড়াতাড়ি পারেন অপারেশন করে নিন, যাতে ফার্দার অ্যাটাক না হয় বা ফার্দার কোনো কমপ্লিকেশন না হয়।